বন্ধুরা দেখুন, পাকিস্তানকে টাইট দেওয়ার পরে এবার কিন্তু বাংলাদেশকে কড়া জবাব দিতে চলেছে ভারত। যেভাবে একের পর এক বাংলাদেশ নিজেদেরকে হোতা ভাবতে শুরু করে দিয়েছিল, একের পর এক উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছিল এবং ভারত পাক আবহে যেভাবে তারা বিভিন্ন রকম কমেন্টস থেকে শুরু করে বিভিন্ন রকম কথাবার্তা তারা ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল। আর বর্তমানে চীনে গিয়ে বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত কুরুচিকর কথাবার্তা। ভারতের বিরুদ্ধে যে কথা তারা বলেছে, তো সেই তিনি কি বলেছেন চলুন সেটা আগে আমরা শুনে নিই। Seven states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Yunus talked about the seven sisters of India. He was referring to the seven states: Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland and Tripura. These are the seven Indian states in the northeast. Mohammad Yunus says these states are landlocked, which is great. We now know that he can read a map. Then he said that these states have no way to reach the ocean. Sure, they're not coastal states, but they're part of India. So India's coastline is their coastline, and they definitely have access to one, a very large one, if I may add. Mohammad Yunus then said that Bangladesh is the only guardian of the ocean in the region. He is referring to the Indian Ocean here. The ocean is called the Indian Ocean. India's coastline is 10 times that of Bangladesh, but Yunus thinks Bangladesh is the guardian. Then he extended an invite to Chinese firms to quote-unquote produce in Bangladesh and sell in China. মোহাম্মদ ইউনূস চীনে গেছেন এবং সেখানে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ল্যান্ডলক আখ্যা দিচ্ছেন। চিন্তা করুন, সঙ্গে বাংলাদেশকে সাগরের গার্জিয়ান বলে অভিহিত করছিলেন ইউনূস। তার এহেন মন্তব্য ভালো চোখে নেয়নি ভারত, আর তাই এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। বড় একটা প্রকল্প কিন্তু ভারত হাতে নিয়েছে। এবার কিন্তু বাংলাদেশের হাওয়া উড়ে যাবে, তারা বুঝতে পারবে ভারত কি পারে। সামান্য একটা চুনোপুটি দেশ বাংলাদেশ, তারা কিনা ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে। চিন্তা করুন তো, যে ভারত, আমেরিকা, চীন, রাশিয়ার মতো যে বড় বড় দেশ, তাদের সাথে এক সারিতে যে ভারতকে রাখা হয়, সেই ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে চুনোপুটি বাংলাদেশ। চিন্তা করতে পারেন, এই যে বাংলাদেশ, এদের যে ফাটা ভাড়ে আওয়াজ বেশি, জানেন তো, যেটা ফাটা ভাড় দেখবেন তাতে আওয়াজ বেশি, তাই বাংলাদেশে রয়েছে সেই কল। লুঙ্গি বাহিনী এবার কিন্তু লুঙ্গি তুলে দৌড় দেবে, আর চিন্তা নেই। ভারত যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে করে লুঙ্গি বাহিনীর অবস্থা কিন্তু টাইট হতে চলেছে। ভারত কি করেছে? ভারত করছে উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়নের সাথে 4 লেনের হাই স্পিড একটি হাইওয়ে তৈরি করতে চলেছে ভারত। মেঘালয়ের শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত 166.8 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে ভারত। যেভাবে বাংলাদেশকে ঘিরছে, আমরা চিকেন নেকের কথা শুনেছি। ভারত কি করছে, এই চিকেন নেকের পুরো যে আগে একটা রাস্তা ছিল শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের ওই সাইডটা দিয়ে তখন যাতায়াত, কিন্তু এখন ভারত বঙ্গোপসাগরের ওপর দিয়ে একটি রাস্তা তৈরি করছে এবং পুরোটা স্থলপথ এবং জলপথ দুদিক দিয়ে কিন্তু বাংলাদেশকে ঘেরার পরিকল্পনা করে ফেলেছে ভারত। ভারত কিন্তু কলকাতা থেকে মায়ানমার হয়ে ব্যাংকক পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করছে। সেই আন্তর্জাতিক যে সড়ক, তার সাথে কিন্তু এই সড়কটা যোগ হবে এবং এর ফলে ভারতের যে ব্যবসা বাণিজ্য সেটা তো বাড়বে, তাছাড়া যে চিকেন নেকের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু দূর হবে। আর উত্তর পূর্ব ভারতের নির্ভরশীলতাও কিন্তু বাংলাদেশের ওপর থেকে কমে যাবে। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একটি উচ্চপদস্থ কর্তা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশের ল্যান্ডফলক মন্তব্যের জবাবেই তৈরি হচ্ছে এই শিলং শিলচর হাইওয়ে। 2030 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ভারতকে খুঁচিয়েছিল, এবার কিন্তু ভারতই বাংলাদেশকে পুরো ঠুসে দিয়েছে। যেভাবে বাংলাদেশ একের পর এক মন্তব্য করে যাচ্ছিল, যেভাবে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা একের পর এক মন্তব্য করছিলেন এবং ভারতকে বিভিন্ন রকমভাবে
বিপাকে ফেলার চেষ্টা করছিলেন। চিকেন নেক নিয়ে আগেও অনেক কথা উঠেছে, চিকেন নেক বাংলাদেশ দখল করে নিচ্ছিল, পাকিস্তান দখল করছিল, তো এদের তো ফাঁকা আওয়াজ, আপনারা প্রত্যেকে সেটা জানেন। তো যেভাবে তারা এই নিয়ে এক্সপোজ করার চেষ্টা করছিল এবং ভারতকে একটা চাপে ফেলার চেষ্টা করছিল, আর সূত্র মারফত খবর কিন্তু আমেরিকা এবং চীন উভয় কিন্তু ভারতকে একটা ডিস্টার্ব করানোর জন্য এটা কিন্তু করার চেষ্টা করছে বাংলাদেশকে দিয়ে, আর কিছু না। বাংলাদেশ কিন্তু একা এর মধ্যে নেই, এর পিছনে কিন্তু বড় বড় মাথা কাজ করছে এবং ভারতকে, এই ভারতের যে ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে, ভারত যেভাবে এগিয়ে চলেছে সেটাকে ডিস্টার্ব করার জন্যই কিন্তু বাংলাদেশকে দিয়ে এটা করানো হচ্ছে। এই যে পাকিস্তানের যে ঘটনা, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু তিনি একটি এক্সপোজ করেছিলেন। কি করেছিলেন? পাকিস্তানের যে বর্তমান সরকার রয়েছে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, যে আগের যে সরকারগুলো ছিল ইমরান খান এবং শেখ হাসিনা, তাদেরকে রীতিমতো তাড়ানোর জন্য কিন্তু বড় বড় ফান্ড এসেছে এবং বড় বড় দেশের মদতেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা কিন্তু বারবার করে গোয়েন্দা সংস্থা কিন্তু বলছে, এটা কিন্তু বিভিন্ন দেশ, বড় বড় দেশ এর পিছনে যুক্ত রয়েছে এবং তারা ইচ্ছা করে একটা পাপ্পু সরকারকে বসিয়েছে যাতে তারা তাদের যে মনোকামনা সেটাকে চরিতার্থ করতে পারে। মনোকামনা বলবো, কেননা তারা যেটা চাইছে সেটা যাতে হয় সেই কাজটাই কিন্তু তারা করছে, আর তার জন্য এই পাপ্পু সরকারকে বসানো। আর এই পাপ্পু সরকার চীনে যাচ্ছে একবার, সেখানে গিয়ে ভারতের নামে উল্টোপাল্টা কথা বলছে। এই পাপ্পু সরকার আরও বিভিন্ন রকম দেশের মধ্যে থেকে উল্টোপাল্টা কথা বলছে, আর সেখানকার হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেই নিয়ে কোনো মন্তব্য নেই। আর যেভাবে একের পর এক ফতোয়া জারি চলছে, আপনারা দেখেছেন আগামীকাল আমের নাম নিয়ে ফতোয়া জারি। চিন্তা করুন এই বাংলাদেশের কী হাল, খেতে পাবে কিনা সন্দেহ। বাংলাদেশ আমের নাম নিয়ে ফতোয়া জারি করছে, কেন হিন্দুদের নামে নাম হবে? যাই হোক, যে এইভাবে কিন্তু বাংলাদেশকে তারা চালানোর চেষ্টা চালাচ্ছে। আর এই মূর্খ উপদেষ্টা যেভাবে ভারতের পিছনে লেগেছে, জানে না যে কি হতে পারে, ভারত চাইলে কি করতে পারে এটা এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারছে না। তো যেভাবে ভারত বাংলাদেশকে ঘিরে ধরেছে, তাতে করে কিন্তু এর অবস্থা খুবই খারাপ হবে এবং ভারত কিন্তু এবার বাংলাদেশকে কড়া টাইট দিতে নেমেছে, এটা কিন্তু স্পষ্ট। ভারত কিন্তু বাংলাদেশকে আরও একটা ঝটকা দিয়েছে। এবার বাংলাদেশের কিন্তু ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। ভারতকে খুঁজিয়েছিল ইউনিস সরকার, মোদির পাল্টা দুটো চালে কিন্তু বরবাদ ইউনিস। দেখুন কি কি হয়েছে। ভারতের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কোনো প্রোডাক্ট কিন্তু ভারতে ঢুকবে না, স্পষ্ট জানিয়েছেন ভারত সরকার। রীতিমতো একদম কড়াকড়ি অবস্থান নিয়ে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারত সরকারের কিন্তু এই অবস্থান। যেভাবে বাংলাদেশ সরকার লাফালাফি করছিল, সেই লাফালাফিটা কিন্তু এবার মেরে দিয়েছে, পুরো পিছন মেরে দিয়েছে ভারত সরকার। কোনো স্থলবন্দর দিয়ে কোনো জিনিস ঢুকবে না, স্পষ্ট বার্তা মোদী সরকারের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশি রেডিমেড পোশাক। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে আরও কয়েকটি বাংলাদেশি পণ্য ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ফল, কার্বোনেটেড ড্রিঙ্কস, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার যেমন বেকড খাবার, স্ন্যাক্স, চিপস, সুতোর মতো কোনো জিনিস ঢুকতে দেওয়া হবে না। স্পষ্ট বার্তা। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের লাফালাফি। সরকার কি বলছে দেখুন। নয়াদিল্লি সূত্রে খবর, বিশেষ একটা, বাংলাদেশ কিন্তু কদিন আগে খুব বার বেড়েছিল, বিশেষ একটা কাজ করেছিল। ভারতের যে পণ্যগুলো বাংলাদেশে যাচ্ছিল তার উপর অতিরিক্ত কর চাপানো হয়েছিল। স্থলবন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের কয়েকটি পণ্য প্রবেশের উপরে নিষেধাজ্ঞা চাপায় ঢাকা, শুধুমাত্র সমুদ্র বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেয়। সেই সঙ্গে হিলি এবং বেনাপোল দিয়ে ভারতীয় চাল প্রবেশের উপরে নিষেধাজ্ঞা চাপায় বাংলাদেশ। তারই প্রত্যুত্তর দিল ভারত। সংশ্লিষ্ট মহলের মতে বাংলাদেশ ভারতকে যে সমস্ত জিনিস রপ্তানি করে তার একটা বড় অংশ হলো রেডিমেড পোশাক। এবার থেকে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই দিয়েই সেই সব পোশাক ভারতে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। ফলে খরচ বাড়বে বাংলাদেশের, যা ঢাকাকে ভাতে মারার জন্য যথেষ্ট। এমনিতে বিশ্বের রেডিমেড পোশাকের অন্যতম বড় রপ্তানিকারক দেশ হলো বাংলাদেশ। 2023 সালে রপ্তানির অঙ্কটা $38 বিলিয়ন মতো ছিল, আর ভারতে বার্ষিক $700 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 6000 কোটি টাকার মতো।
এই রেডিমেড পোশাক কিন্তু তারা রপ্তানি করে স্থলবন্দর দিয়ে, যার 93% ভারতে ঢুকতো স্থলবন্দর দিয়ে। এবার সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দিল ভারত, আর এর মধ্য দিয়ে বাংলাদেশের মাথায় হাত। বাংলাদেশ কিন্তু রীতিমতো একটা বড় অঙ্কের টাকা কামাতো এই রেডিমেড পোশাক রপ্তানি করে, যেটা কিন্তু আর হবে না, যেটা কিন্তু শুধুমাত্র দুটো জলবন্দর দিয়ে আবার করতে হবে। দেখ কেমন লাগে। বাংলাদেশ এটা বুঝছে না যে ভারতের সাথে হাত না করে, ভারতের সাথে না থেকে তারা চলতে পারবে না। ভারতের সাথে ভালো ব্যবহার রাখতে হবে, ভারতকে নিয়ে চলতে হবে, ভারতের সাথেই তাদের থাকতে হবে, তবেই তারা প্রকৃত উন্নতি করতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষ তবে কিন্তু ভালো থাকতে পারবে। আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এটা সরকার না জঙ্গিদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে বোঝা যাচ্ছে না। সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশকে ঘিরে ধরেছে, যেভাবে জিহাদি সংগঠন তৈরি হচ্ছে বাংলাদেশে, তো তাদের মাথায় বসে আছে ইউনিট সরকার, তাদেরকে কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু সাধারণ মানুষের ওপর বিভিন্ন রকমভাবে কিন্তু সমস্যা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। যেভাবে এই জিনিসগুলো করছে, এতে করে কি হবে? সাধারণ মানুষের ক্ষতি হবে। এই যে ব্যবসা বন্ধ হচ্ছে, ভারত যে কড়া অবস্থান নিচ্ছে, দুদিন পরে তিস্তা নিয়েও ভারত কড়া অ্যাকশনে কিন্তু যেতে পারে, যার জন্য কি হবে? সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়বে। তো এগুলো কিন্তু বাংলাদেশ সরকারকে বোঝা উচিত। এখনো পর্যন্ত যদি না বোঝে, তাহলে কিন্তু বড় বিপদ আসতে চলেছে বাংলাদেশের জন্য। আর ভারত কিন্তু আগের ভারত আর নেই, ভারত কিন্তু অ্যাকশানে যেতে চলেছে। যারা বেশি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে ভারত অ্যাকশান নেবে এবং ফুল ফোর্সে নেবে। আর কিন্তু পিছন থেকে কোনো রকম কথা হবে না, যা হবে সামনাসামনি হবে। আর ভারত সেটা কিন্তু করে দেখাচ্ছে। পাকিস্তানের মতো দেশকে কি করে দিয়েছে দেখেছেন তো আপনারা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। বন্ধুরা, এই নিয়ে যদি কিছু বলার থাকে অতি অবশ্যই বলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।